আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকবৃন্দ, আপনি কি জানেন আগামী ১২ই ফেব্রুয়ারি আপনার দেওয়া একটি মাত্র শব্দে বদলে যেতে পারে বাংলাদেশের আগামী ১০০ বছরের ইতিহাস। কোনো দল বা নেতা নির্বাচন নয়, বরং খুদ দেশের সংবিধান আর শাসনতন্ত্র পাল্টে দেওয়ার ক্ষমতা এখন আপনার হাতে। প্রশ্ন হলো, এই যে গণভোট বা রেফারেন্ডাম, এটা কি আসলে জনগণের ক্ষমতায়ন নাকি একটি জটিল ধাঁধা? কেন ১৬৬টি প্রস্তাবনা থেকে ছেটে ৮৪টিতে আনা হলো? আর কেনই বা এই একটি ভোট নিয়ে সারা দেশে শুরু হয়েছে তুমুল বিতর্ক? চলুন জেনে নেই জুলাই সনদের সেই অলিগলি যা আপনার জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। ভাবুন তো, জুলাই সনদ ২০২৫-এর এই ৮৪টি দফার মধ্যে আপনার হয়তো ৮০টি দফা খুব পছন্দ, কিন্তু বাকি ৪টি দফা নিয়ে আপনার ঘোর আপত্তি আছে। এখন নিয়ম অনুযায়ী আপনি যদি হ্যাঁ ভোট দেন, তবে আপনার ওই অপছন্দের বিষয়গুলো বৈধ হয়ে যাচ্ছে। আবার যদি ওই কয়েকটা আপত্তির কারণে না ভোট দেন, তবে দেশের জন্য জরুরি বাকি ভালো সংস্কারগুলো ভেস্তে যাচ্ছে। অর্থাৎ আপনার সামনে হয় সব মেনে নেওয়ার হ্যাঁ, নয়তো সব ছুড়ে ফেলার না। মাঝখানে পছন্দ অপছন্দ বাছাই করার কোনো সুযোগ নেই। মৌলানা আব্দুল মালিক সাহেব মূলত এই প্যাকেজ ডিল বা সবকিছুকে এক পাল্লায় মাপার প্রক্রিয়াটিকেই একটি নৈতিক ও গণতান্ত্রিক সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে এই হ্যাঁ আর না এর পিছনে আসলে কি আছে? নিরপেক্ষভাবে দেখলে, আপনি যদি হ্যাঁ পক্ষকে সমর্থন করেন, তবে আপনি চাচ্ছেন একজন ব্যক্তি যেন ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, পুলিশ যেন রাজনৈতিক হাতিয়ার না হয় এবং বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। এটি মূলত স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করার একটি সুযোগ। কিন্তু মুদ্রার উল্টো পিঠে আপত্তির জায়গাগুলো বেশ জোরালো। বিশেষ করে সনদে ব্যবহৃত কিছু শব্দ, যেমন জেন্ডার, সংস্কৃতি বা সংখ্যালঘু অধিকার, এগুলোর আড়ালে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরোধী কোনো এজেন্ডা ঢুকে পড়ছে কিনা তা নিয়ে আলেম সমাজ ও রক্ষণশীলরা বেশ উদ্বিগ্ন। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০-তে উন্নীত করা নিয়েও রয়েছে নানা বিতর্ক। প্রশ্ন হলো, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ না ভোট দেয়, তবে কি হবে? এক্ষেত্রে আমরা আবারও সেই পুরনো সংবিধানে ফিরে যাব, যেখানে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা থেকে যায় এবং দীর্ঘ ১৮ মাসের এই সংস্কার প্রচেষ্টা পুরোপুরি অর্থহীন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এই পুরো বিষয়টি আসলে একটি জটিল ধাঁধা। সরকার চাচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারগুলো পাকাপোক্ত করতে, আর সমালোচকরা বলছেন সব ভালো আর মন্দকে এক প্যাকেজে ভরে ভোট নেওয়াটা সাধারণ মানুষের সাথে এক ধরনের বৈষম্য। দিন শেষে সিদ্ধান্তটা আপনার। আপনি কি বড় পরিবর্তনের জন্য বিতর্কিত বিষয়গুলোকে মেনে নিয়ে হ্যাঁ বলবেন, নাকি অস্পষ্টতার আশঙ্কায় পুরো সংস্কার কি না বলে দেবেন? ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য আপনার একটি শব্দের উপরেই ঝুলে থাকবে। গণভোটের এই ৮৪ দফার ভেতরে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল এবং বিতর্ক তৈরি হয়েছে, তা হলো সংবিধানে ব্যবহৃত কিছু নতুন শব্দের সংজ্ঞায়ন। বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার বৈচিত্র্য শব্দগুলো নিয়ে একটি বড় মহলের আপত্তি আছে। তাদের যুক্তি হলো, প্রচলিত বাংলা ভাষায় জেন্ডার বলতে লিঙ্গ বোঝানো হলেও আধুনিক বৈশ্বিক প্রেক্ষাপটে এর ব্যাখ্যা অনেক বেশি বিস্তৃত। সমালোচকরা আশঙ্কা করছেন এই শব্দের আড়ালে ভবিষ্যতে সমকামী অধিকার বা এলজিবিটি ইস্যুগুলো আইনি বৈধতা পেয়ে যেতে পারে, যা বাংলাদেশের প্রচলিত সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে একে কেবল নারীর অধিকার ও সাম্যের বিষয়ে বলা হলেও তনদে এই শব্দগুলো সুনির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা বা আইনি ব্যাখ্যা পরিষ্কার করা হয়নি, যা এক ধরনের অস্পষ্টতা তৈরি করে রেখেছে। আরেকটি বড় আপত্তির জায়গা হলো রাষ্ট্রীয় মূলনীতি ও ধর্মীয় অনুভূতির ভারসাম্য। আমাদের প্রস্তাব করা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা থাকলেও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এখানে অনেকের প্রশ্ন হলো, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকার পরেও নাগরিক পরিচয় হিসেবে বাঙালির বদলে বাংলাদেশি করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরিচিতি ও ধর্মীয় আবহকে কতটা প্রভাবিত করবে? বিশেষ করে ৭ক ও ৭খ অনুচ্ছেদ বাতিল করার প্রস্তাবটি নিয়ে আইনজ্ঞদের মধ্যে দ্বিধা আছে। এই অনুচ্ছেদগুলো আগে সংবিধানের কিছু অংশকে সংশোধন অযোগ্য করে রেখেছিল। এখন এগুলো বাতিল করার অর্থ হলো ভবিষ্যতে যে কোনো সরকার চাইলে সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করতে পারবে, যা ইতিবাচক সংস্কারগুলোকে আবার ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। নির্বাচন ব্যবস্থা ও সংসদের কাঠামো নিয়েও ফ্যাক্টগুলো বেশ জটিল। সনদে ১০০টি সংরক্ষিত নারী আসনের প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে যে নারী সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আপত্তিটি এখানে যে তারা সরাসরি সাধারণ আসনে নারী হিসেবে লড়েন, তবে ঠিক আছে, কিন্তু যদি আলাদা কোনো কোটা বা বিশেষ প্রক্রিয়ায় তারা বিশাল এলাকা নিয়ে নির্বাচিত হন, তবে সংসদের ভারসাম্য ব্যাহত হতে পারে বলে অনেকে মনে করেন। এছাড়া উচ্চকক্ষ বা সিনেট গঠনের বিষয়টি বাংলাদেশের মতো ছোট দেশের জন্য ব্যয়বহুল এবং আমলাতান্ত্রিক জটিলতা বাড়াতে পারে, এমন একটি যুক্তিও শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি নির্বাচনের যে আনুপাতিক নির্বাচন পদ্ধতির কথা শোনা যাচ্ছে, তা সাধারণ ভোটারদের কাছে এখনো পরিষ্কার নয়। এর ফলে ভোটাররা কি প্রতীককে ভোট দেবেন নাকি ব্যক্তিকে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের ক্ষেত্রে
হ্যাঁ ভোটের ভেতরে বড় একটি পরিবর্তনের কথা বলা হলেও এখানে কিছু লুকানো চ্যালেঞ্জ আছে। পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে যেন পুলিশ আর দলীয় ক্যাডারের মতো কাজ না করে। তবে এই কমিশনের সদস্যদের নিয়োগ কে দেবেন বা তারা কতটা নিরপেক্ষ থাকবেন তার কোনো পরিষ্কার গাইডলাইন 84 দফায় সেভাবে আসেনি। বিচারক নিয়োগের ক্ষেত্রে একই সমস্যা। নিয়োগ কমিশন যদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা গঠিত হয় তবে বিচার বিভাগের স্বাধীনতা কেবল কাগজে কলমেই থেকে যাওয়ার ভয় থাকে। সমালোচকদের বড় একটি অংশ মনে করেন এই সংস্কারগুলো অত্যন্ত প্রয়োজনীয় হলেও এগুলোকে যেভাবে দ্রুততার সাথে একটি প্যাকেজে ঢুকিয়ে জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে তাতে প্রতিটি দফার চুলচেরা বিশ্লেষণ বা ত্রুটি সংশোধনের সুযোগ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে ফ্যাক্টটি হলো হ্যাঁ ভোট দিলে আপনি একটি বিশাল পরিবর্তনের প্যাকেজ গ্রহণ করছেন যেখানে ভালো জিনিসের সাথে কিছু অস্পষ্ট ও বিতর্কিত বিষয় বোনাস হিসেবে আপনার কাঁধে এসে পড়ছে। আর না ভোট দিলে আপনি সেই পুরনো ত্রুটিপূর্ণ ব্যবস্থাকেই ধরে রাখছেন। দর্শকবৃন্দ, এই গণভোট তাই কেবল এক দিনের ভোটাভুটি নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের জুয়া হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনি বড় কোনো প্রাপ্তির আশায় কিছু ঝুঁকি নিতে রাজি আছেন কিনা সেটাই আসল প্রশ্ন। প্রতিটি নাগরিকের জন্য এখন জরুরি হলো এই 84 দফা খুঁটিনাটি বিচার করা, কারণ ভোট দেওয়ার পর আপত্তির জায়গাগুলো নিয়ে কথা বলার আইনি সুযোগ হয়তো আর থাকবে না। পরিশেষে বলা যায় এই গণভোট কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের জাতীয় বিবেকের এক বিশাল পরীক্ষা। জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী সংগ্রাম আমরা দেখেছি তার ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের এই সুযোগটি আমাদের সামনে এসেছে, কিন্তু এই সুযোগটি আমরা নিখুঁতভাবে কাজে লাগাতে পারছি। একদিকে যেমন 84 দফার মাধ্যমে একটি আধুনিক ও স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে, অন্যদিকে প্যাকেজ ডিল এবং কিছু অস্পষ্ট শব্দের মার পেঁচে সাধারণ মানুষের ধর্মীয় সামাজিক মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলার যে আশঙ্কা মাওলানা আব্দুল মালিক সাহেব সহ বিশিষ্টজনরা তুলেছেন তাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। এটি এমন এক সন্ধিক্ষণ যেখানে আবেগ আর যুক্তির লড়াই চলছে সমান্তরালে। 12 ফেব্রুয়ারি যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন তখন আপনার সামনে দুটি বড় প্রশ্ন থাকবে। আপনি কি পরিবর্তনের সেই বৃহত্তর স্বার্থে ছোটখাটো অস্পষ্টতাগুলোকে মেনে নিয়ে হ্যাঁ এর ঘরে সিল দিবেন, নাকি আদর্শিক জায়গা থেকে কোনো আপোষ না করে পুরো সংস্কার প্রক্রিয়াকেই না বলে অনিশ্চয়তার মুখে ঠেলে দিবেন? মনে রাখবেন, আপনার দেওয়া একটি রায়ের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, যেখানে আপনার সন্তানরা বেড়ে উঠবে। সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ বিপক্ষ ছাপিয়ে না নাগরিক সত্তার কাছে দায়বদ্ধ থেকে সিদ্ধান্তটি নেওয়া এখন সময়ের দাবি। জুলাই সনদের প্রতিটি দফার চুলচেরা বিশ্লেষণ যেমন জরুরি তেমন জরুরি রাষ্ট্রকে একটি টেকসই কাঠামোর উপর দাঁড় করানো। ভুল বা সঠিকের এই দোলাচলে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় হোক সাধারণ মানুষের আকাঙ্ক্ষার এবং বাংলাদেশে তার সার্বভৌমত্বের। 12 ফেব্রুয়ারি আপনার রায় নির্ধারিত হোক আমাদের আগামীর গন্তব্য। রাষ্ট্র সংস্কার কেবল কাগজ কলমে সীমাবদ্ধ না থেকে যেন জনগণের হৃদয়ে স্থান পায়, এই প্রত্যাশাতেই আজ শেষ করছি। মাসসালামা।